42-এর গল্প শুনিয়েছিল, তারপর আমরা দেখেছি উনি যে 294টা বলে ফেলেনি, সেটা আমাদের সৌভাগ্য। তবে অভিষেক বাবুকে একটা কথাই বলবো, তার পিসিমণিকে মমতা ব্যানার্জিকে একটা কথাই বলবো, 2021 সালের আইএসএফ আর 2026 সালের আইএসএফ কিন্তু বিস্তর ফারাক। 2021 সালে আমাদের নতুন দল হয়েছিল, মুসলিমদের দল বলে দেখে দিয়েছিল, আর বিজেপির বি টিম বলে দেখে দিয়েছিল। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে দলিত আদিবাসী বুঝতে পারছে প্রকৃত অর্থে তাদের হয়ে কে লড়াই করছে। সুতরাং দক্ষিণ 24 পরগনা থেকে একাধিক সিটে জিতে আমরা বিধানসভায় যাচ্ছি, শুধু ভাঙড় নয়। ভাইজান অভিষেক ব্যানার্জি যে এইভাবে হিংসাত্মক বলে ভাঙড়কেই হারাতে হবে, একটা হলেও জিতবো, এটা হিংসাত্মক রাজনীতি হচ্ছে। বুঝতে হবে আপনাদেরকে যে এক ভাঙড়ের বিধায়ক 293টা করে ভাগ করে নিচ্ছে। 77টা বিধায়ক বিজেপি থাকার পরেও ভাঙড়ের উপর টার্গেট কেন? মানে 77টা বিজেপি বিধায়ক জানা করতে পেরেছে, এক ভাঙড়ের বিধায়ক সেটা করে দেখিয়ে দিয়েছে, সত্যটাকে এক্সপোজ করে দিচ্ছে। অভিষেক বাবুকে বলবো, যাই করবেন একটা কাজ করুন, আপনার পিসিমণিকে বলে বিধানসভা টিভিটাকে চালু করতে বলুন। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধায়করা কি করছে না করছে সেটা বাংলার মানুষ জানুক, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা কি করছে সেটাও জানুক। উন্নয়ন এমন করেছে মানুষ আর দেখতে পাচ্ছে না, সেই জন্য উন্নয়নের পাঁচালি পাড়াতে হুমায়ুন কবির যাই করুক না কেন মমতা ব্যানার্জি 2026 সালে তার পতন হচ্ছে। আমরা সরকার গঠন করছি, আমরা সরকার গঠন করার জন্য সিপিএম, কংগ্রেস আরো যে সমস্ত ধর্মনিরপেক্ষ দলগুলো আছে তাদেরকে আমরা একত্রিত করছি। হুমায়ুন কবির জোটের ডাক দিয়েছেন, কি বলবেন? কিভাবে দেখছেন দাদা হুমায়ুন কবির দল? বাবরি মসজিদটাকে কিভাবে দেখছি, অনেক আগে ক্লিয়ার করে দিয়েছি, অনেক আগে একাধিকবার বলে দিয়েছি। হুমায়ুন কবির জোটের বার্তা দিয়েছেন, কি বলবেন? এখন উনি বলছেন ঘরে না দিলে বাবরি মসজিদ হবে না, দুটো প্রশ্নে একসাথে উত্তর দিচ্ছি। হুমায়ুন কবিরের জোট আর বামেদের জোট। দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে আইএসএফ এর অবস্থান অনেক আগে ক্লিয়ার করছে। সেই অবস্থান থেকে হুমায়ুন কবির সাহেব এখনো নিশ্চিত সরেনি, আপনারা জানেন, ফলে নতুন করে আর বলার প্রয়োজন নেই। থাকলো বাম কংগ্রেস। দেখুন, আমরা তো এই মুহূর্তে ভাবে বলবো না, আমরা একটা লিস্ট আদান প্রদান হচ্ছে বামেদের কাছে, আমরা দিয়েছি যে আমরা এই রেসিকে লড়াই করতে চাইছি। 2021-এর মধ্যে এই জায়গায় সীমাবদ্ধ ছিল, নিশ্চিতভাবে তার থেকে বেশি হবে, আপনারাও জানেন, কারণ আমাদের সংগঠনের ব্যাপ্তি রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে। আরামবাগে কি প্রার্থী দেবেন? আরামবাগে মন্দির রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্দির রাজনীতি নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখছেন তার হাত থেকে সংখ্যাগুরু হিন্দু ভাইরা সরে গিয়েছে, আর ভোট নাই। সংখ্যাগুরু হিন্দু ভাইদের ভোট পাওয়ার জন্য এখন মন্দিরের রাজনীতি করতে হচ্ছে, কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভাইদের বাড়ির ছেলের চাকরির ব্যবস্থাও করেনি। সংখ্যালঘুদের একই অবস্থা, সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে নিজের কাছে টানতে চাইছে, আর সংখ্যাগুরু ভাইদেরকে আপনার সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখিয়ে টানছে, সংখ্যাগুরু হিন্দু ভাইদেরকে মন্দির দেখিয়ে নিজের দিকে টানতে চাইছে। তবে পশ্চিমবাংলা 2026-এ সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু ভাইরা প্রস্তুত নিয়ে নিয়েছে, মমতা ব্যানার্জিকেও বিসর্জন করবে। আরামবাগে কি প্রার্থী দেবেন? আরামবাগে এই মুহূর্তে আমরা বলবো না, সংগঠন হচ্ছে, এই মুহূর্তে আমরা বলতে পারছি 21 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস নিয়ে আমরা এই মুহূর্তে বলতে পারছি, বলবো না আমরা প্রার্থী দেবো কি দেবো না, কোথায় প্রার্থী দেবো না দেবো এখনই বলছি না। তবে আপনারা যেখানেই আমরা প্রার্থী দেবো নিশ্চিত থাকবো, আমরা সংগঠন যেখানে স্ট্রং আছে সেখানে আমরা প্রার্থী দেবো। 21 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস এবার হবে। আমরা এখন আমাদের সংগঠন এখন গঠনের পর্যায়ে, সংগঠন যখন লড়াইয়ের জায়গায় যাবে তারপরে প্রার্থী দেওয়া বিবেচনার জায়গায় আসবে। দেখুন, আমি আপনাকে বিশ্বাস করি, সংবিধানের উপরে আমি ভরসা রাখি। দেশ পরিচালনার ক্ষেত্রে সংবিধান আছে, আমার লাইফ স্টাইল পরিচালনার ক্ষেত্রে আমার একটা গাইডলাইন আছে, দেশ পরিচালনার ক্ষেত্রে সেই গাইডলাইন আছে। সেই গাইডলাইন আজকে অধিকার সমাবেশে যারা জয়েন করলেন তৃণমূল ছেড়ে এসে আপনাদের আইএসএফে, আগামী দিনে দেখা গেছে যে বিজেপি থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা তৃণমূলে জয়েন করেছিল এবং তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করে আবার তারা মানে কাম ব্যাক হিসাবে তারা নিজের জায়গায় ফিরে গেছে। এদের যারা আজকে জয়েন করেছে তারা কি আবার পরবর্তী গেলে দলের দুর্দিন এবং ভালো দিন দেখে কি তারা তৃণমূলে ফিরে যেতে পারে? দেখুন, যে প্রশ্নটা করেছেন দারুণ কোশ্চেন করেছেন। আজকে রাজ্য স্তরের নেতৃত্বরাও এমপি একজন জয়েন করেছেন। আমি একটা কথাই বলবো, দুটো কথা এখানে। একটা, প্রশাসন সম্পর্কে, প্রশাসন উঠলেই দেখবেন একজন মানুষ নাক ছিটকায়, কারণ প্রশাসনের কিছু অফিসার এমন দুর্ব্যবহার করে, পুলিশ সম্পর্কে মানুষের ধারণা খারাপ, কিন্তু পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্য। ঠিক রাজনৈতিক কারবারিরা
গরু ছাগলের মতো যেভাবে কেনাবেচা হচ্ছে তাদের, এর ফলে নিজেদের গ্রহণযোগ্যতাকে হারিয়ে ফেলছে। আদর্শগত মিল, আদর্শ আগে মানুষের হওয়া দরকার। যে মানুষের আদর্শ নাই সে জীবিত অবস্থায় মৃত নাই। আপনি যে প্রসঙ্গের কথা বলছেন আমি একদম স্পষ্ট বার্তা, যার আদর্শগত ম্যাচ থাকবে সে আইএসএফে আসুক। তবে আশা করছি আইএসএফ থেকে ছেড়ে গেলে আদর্শগত কারণে কেউ ছেড়ে যাবে না। তার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জায়গা সেটা সে চলে যেতে পারে, কিন্তু আমি তো কাউকে আটকে রাখার ক্ষমতা আমার নেই বা আপনারও নাই। সে আদর্শ যদি তার ঠিক থাকে সে নিজে থেকেই আটকে থাকবে। অন্যথায় গরু ছাগলের মতো বিক্রি হবে না। ভাইজান এসআইআর নিয়ে কি